জাহিদ সোহাগকে আমি মূলত জানতাম কবি হিসেবেই। তবে কিছুদিন আগে তার একটি কাব্যগ্রন্থ প্রায় শূন্য পাঠ করতে গিয়ে দেখলাম তার শেষার্ধে একটি কাব্য নাটক অন্তর্ভুক্ত ছিল এবং তার মধ্যে বেশ ভালো রকম নাট্যগুণই উপস্থিত ছিল বলে আমার মনে হয়েছে। তো কিছুদিন আগে আবার তার সঙ্গে কোনো এক সাক্ষাতে জানা গেল যে শুধু কাব্যনাটক নয়, সে রীতিমতো নাটক লিখে থাকে নিয়মিতভাবে এবং নানা ধরনের নিরীক্ষা সে করে নাটক নিয়ে এবং নাটককে সাহিত্য হিসেবেই একটা পঠিত পাঠ্য সাহিত্য হিসেবেই সে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকে। তো এরকম একটি বই সে সেবার আমার হাতে তুলে দিয়েছিল। এখানে বলে রেখে আমার নিজের আবার নাটক পাঠের প্রতি আগ্রহ রয়েছে। যদি তার মধ্যে যথেষ্ট রকম সাহিত্য গুণ থাকে, তার মধ্যে সংলাপের যেই চৌকস ভাবটুকু যদি থাকে এবং সেটি যদি সমকালীনতায় ভাস্বর হয়ে ওঠে, তাহলে সেই ধরনের নাটক পড়তে আমার বেশ ভালোই লাগে। কিছুকাল আগে আমি সেলিম আল দ্বীনের স্বর্ণবোয়াল পাঠ করে সেটির উপরও একটি আলোচনা এখানে উপস্থাপন করেছিলাম। তো সেই বইটির নাম নিহত দিনের নাট্য। দেখতে পাচ্ছেন বইয়ের প্রচ্ছদ জাহিদ নিজেই করেছে, কারণ জাহিদ ছবিও আঁকেন, প্রচুর গুণের অধিকারী সে, ছবিও আঁকে এবং এই বইটি সে নিজেই প্রকাশ করেছে এবং আপনারা অনেকে শুনে বিস্মিত হবেন যে সে একটি প্রকাশনা সংস্থাও চালিয়ে থাকে যার নাম অনুবাদ। অনুবাদের প্রতি তার আগ্রহ রয়েছে, অনুবাদ নিয়ে সে একটি পত্রিকাও করে এবং এই অনুবাদ নামক প্রকাশনা সংস্থা থেকে নানা ধরনের বইও সে প্রকাশ করে নিজের অন্যদের আর কি। এবং এই বইটি 15টি নাটকের একটি সংকলন, অর্থাৎ বোঝাই যাচ্ছে জাহিদ নাটকের ব্যাপারে খুবই মনোযোগী এবং নিবেদিত এবং সে নিয়মিত নাটক লিখে। তবে আমাদের অনেকেরই ধারণা নাটক বলতে আমরা যে মঞ্চ নাটক বেলি রোড বা শিল্পকলায় যে নাটকগুলো দেখে থাকি দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টা দৈর্ঘ্যের, সেই জায়গাতেও যে খুব বেশি মৌলিক নাটক আমরা পাই বা মৌলিক নাট্যকার আমাদের দেশে আছে সেরকম তা নয়। 1-2জন নিশ্চয়ই ব্যতিক্রম আছে, শ্রদ্ধেয় ব্যতিক্রম। অধিকাংশই তো বিদেশির অনুবাদ কি আমাদের লোক সাহিত্য থেকে তার নবনাট্যরূপ দেয়া কি কয়েকটি বিষয়, মুক্তিযুদ্ধ, তারপরে ধরা যেতে পারে মধ্যবিত্ত জীবনের যে সংকট ইত্যাদি। তো ফলে নাট্য সাহিত্যটি সেইভাবে কিন্তু দাঁড়ায়নি আমাদের দেশে, যার একটি প্রবল সম্ভাবনা। এখন নাটক নিয়ে নানা রকম নিরীক্ষা হচ্ছে সব জায়গায়, দেশে বিদেশে, আমাদের পাশের দেশে ছোট ছোট ঘরে খুবই অনাড়ম্বরভাবে নিরাভরণ শৈলীতে নাটক উপস্থাপন করা হয়ে থাকে। আমি নিজে নিউ ইয়র্কে ছিলাম বহুদিন, সেখানে ব্রডওয়ের কথা তো সবাই জানেন, কিন্তু এর বাইরে অফ ব্রডওয়ে যেমন আছে তার চাইতো আরো বেশি নিরীক্ষাধর্মী, আরো বেশি একেবারেই স্বাধীন, মুক্ত, ভারহীন, নির্ভার নাটকের একটা আন্দোলন বা পদ্ধতি প্রক্রিয়া আছে অফ ব্রডওয়ে, যেখানে যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে যে কোনো পদ্ধতিতে তারা নাটক মঞ্চায়ন করে। এবং আমার জাহিদের নাটকগুলো পড়তে পড়তে মনে হয়েছে এখানে 15টি নাটক আছে, সর্বোচ্চ নাটকগুলো দৈর্ঘ্য 15 পৃষ্ঠা, এরকম 2 কি 3টি নাটক, বাকিগুলো 14, 13, 12 এবং সর্বনিম্ন সবচেয়ে ছোট যে নাটকটি তার দৈর্ঘ্য 2 পৃষ্ঠা মতো, 2 পৃষ্ঠা নাটক আছে, 3 পৃষ্ঠা, অধিকাংশই 5, 6, 7-এর মধ্যে সীমাবদ্ধ। আমি গোটা 7 নাটক পড়েছি এখানে এবং আমার মনে হয়েছে এই নাটকগুলো আসলে সেইভাবে মঞ্চস্থ হওয়া খুব দরকার। ঢাকার মহিলা সমিতিতে বা শিল্পকলা হয়তো হবে না, কিন্তু স্টুডিও থিয়েটার বা এই ধরনের আরো ছোট ছোট কিছু পরিসর তৈরি হয়েছে। আমি জানি অনুস্বর, তাড়ুয়া, এই দলগুলো নিজেদের মতো করে কিছু জায়গা তৈরি করছে যেন তারা তাদের মতো করে নিরীক্ষাধর্মী নাটক করতে পারে, ছোট নাটকগুলো করতে পারে এবং খুব অন্তরঙ্গভাবে ইন্টিমেট থিয়েটার দর্শকদের অংশগ্রহণের মাধ্যমে নাটক নিয়ে নানাবিধ নিরীক্ষা বিশ্বময় অনেকদিন ধরেই চলছে। গ্রোটোস্কি থেকে শুরু করে পিসকাটার, ব্রেক্স তো আছেই, সেই আমাদের যেটা অ্যালেন স্টুয়ার্ট, লা মামা থিয়েটার যিনি করেন, রিচার্ড শেকনার, রিচার্ড ফোরম্যান, অনেকের নামই আমি 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 করতে পারবো যারা নাটক নিয়ে অনেক নিরীক্ষা করেছেন, যেগুলোকে আমরাও সেখান থেকে কিছুটা হলেও
অভিযোজন করে আমাদের নাটকগুলো করতে পারি। তো জাহিদের এই নাটকগুলো আমি বিশ্বাস করি তার জন্য একটি খুবই উপযুক্ত একটি মাধ্যম হবে। এবং এই টেক্সটগুলো, সে যে টেক্সটগুলো লিখেছে তার ভিতর সাহিত্যগুণ তো রয়েছে, নাট্যগুণ রয়েছে, এবং অনেক কিছুই সে নিয়ে এসছে। এবং সে যে কবি, তার প্রকাশ সেখানে অন্তত 3টি নাটকে আমি পেয়েছি। রীতিমতো একেবারে বিশুদ্ধ ছন্দে লেখা তার গোটা 3 নাটক এখানে আছে। পাতা ঝরার আগে একটি নাটক, এখানে খুবই ছোট 3 পৃষ্ঠার নাটক, 2টি চরিত্র, সেটি পুরোপুরি 6 মাত্রাবৃত্তে রচিত এবং কোথাও ছন্দ টাল খায়নি। তারপর রয়েছে আরও একটি, সেখানে নীল ও নীলিমা, সেটি একেবারেই অক্ষরবৃত্তে লেখা। তারপরে আরও একটি নাটক দেখতে পাচ্ছি এখানে, দেখলাম 5 মাত্রাবৃত্ত এটা নাটক, তোমাকে আমাকে, আমি তুমি, 2টি চরিত্র নিয়ে। এর বাইরে যে 4টি নাটক আমি পড়েছি তার মধ্যে রাজা বা রাজার মতো কেউ নাটকটি খুবই ছোট, এটি একটি খুব রাজনৈতিক নাটক। প্রতীকের ভেতর দিয়ে আমাদের রাজনৈতিক যে ভ্রষ্টাচারগুলো হয় এবং একেবারে স্বৈরতান্ত্রিক যে আচারগুলো এখানে চাপিয়ে দেওয়া হয় মানুষের উপর, তার বহিঃপ্রকাশ ঘটেছে। খুব অ্যাবসার্ড নাটক, একেবারেই বেকেট বা ইয়োনস্কোর মতো একেবারে অ্যাবসার্ড নাটক। তাহলে কি রান্না করব, নাটকটির নাম সর্বশেষ নাটক, তাহলে কি রান্না করব। এক দম্পতির জীবনের একেবারেই অর্থহীনতা, শূন্যতা, অস্থিরতা বা সম্পর্কহীনতা বা তাদের মধ্যে যে একটা পারক্যবোধ, তারই চমৎকার বহিঃপ্রকাশ স্রেফ রান্নার ওপর দিয়ে। এইগুলো খুবই আকর্ষণীয় হবে আমি মনে করি। মঞ্চে আমি সে সুন্দর মঞ্চের ছোট ছোট বর্ণনাও দিয়েছে, আমি কল্পনা করার চেষ্টা করছিলাম, সেগুলো যদি মঞ্চেও তুলে আনা যায় বেশ আকর্ষণীয় হবে এবং এক ধরনের আমাদের এই সমকালীন ছবিও উঠে আসবে, যার সঙ্গে আমরা খুব সহজেই একাত্মতা অনুভব করতে পারবো। মধ্যবিত্ত, উচ্চবিত্ত বা তরুণ সম্প্রদায়ের মধ্যে যে এক ধরনের ক্ষোভ, বিচ্ছিন্নতা, এক ধরনের দ্রোহের মনোভাব তৈরি হয়েছে আমাদের সময়, সমাজ, রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে পীড়ন, নির্যাতনের মুখোমুখি হয়ে সেগুলো ফুটে এসেছে। এবং তার অন্যতম সেরা বহিঃপ্রকাশ ঘটেছে জিহাদ নামে একটি নাটকে। এটি আমাদের একেবারে সমকালীন সত্য ঘটনা থেকে নেয়া। 2টি ছোট্ট ঘটনা ঘটেছিল। জিহাদ নামের এই 2টি শিশু খুব দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করেছিল, একজন ড্রেনে পড়ে গিয়ে আরেকজন তার উপর দেয়াল ভেঙে পড়ে। সেটাকে সে এত চমৎকারভাবে নিয়ে এসছে এর ভেতর দিয়ে। আমি তো মনে করি এটি মঞ্চস্থ হলে খুবই জনপ্রিয় হবে এবং সাড়া ফেলবে আর কি। এরকমই একটা নাটক মৃত্যু রঙিন, আমাদের কবরস্থান, এই যে গোরস্থানের 2টি মৃত লাশ, তারা তাদের কথোপকথনের ভিতর দিয়ে, এটা গ্রামীণ প্রেক্ষাপটে করা, তাদের উপর যে অত্যাচার, তাদের যে বঞ্চনা, যে শোষণ এবং তাদের মধ্যেও যে এক ধরনের হাহাকার কাজ করে, সেগুলো জাহিদ খুবই বুদ্ধিদীপ্ত ভাষায়, কাব্যমণ্ডিত ভাষায় চমৎকার সব দৃশ্য নির্মাণ করে, নাট্যগুণ আরোপ করে দারুণভাবে সে উপস্থাপন করেছে। আমি বাকি 8টি নাটক পড়ার জন্য মুখিয়ে রইলাম, যে কোনো সুযোগে পড়ে ফেলবো, কিন্তু আমি আমার আর তর সইল না যে বইটি একটু দ্রুতই উপস্থাপন করি, বইটি সম্পর্কে বলি, আপনাদেরকে আগ্রহী করে তুলি। ঢাকার নাটকের দলগুলোকে, আমার যারা নাট্যের সঙ্গে যুক্ত বন্ধুরা আছে, যদি এই নাটকগুলোকে তারা মঞ্চায়ন করার চেষ্টা করে, 2-3টে নিয়ে আধা ঘন্টা 40 মিনিটে চমৎকার সবকিছু, স্কিট বলে ইংরেজিতে, সেরকম কিছু নাটক হতে পারে। তো আমার হাতে কিছু সময় আছে, আমি ভাবছি জিহাদ নাটকটা পড়েই ফেলি। এখানে 6 পৃষ্ঠা আছে, তাহলে আপনারা অনেকটা টের পাবেন যে জাহিদের দক্ষতা এবং নাটক বিষয়ে তার যে অন্তর্দৃষ্টি রয়েছে এবং তার যে লেখার ক্ষমতা, সেটি কতখানি বেশ মন কাড়া। 124 পৃষ্ঠা। আচ্ছা, আমি পড়ি 5 পৃষ্ঠার নাটক, দ্রুত পড়ে নেব, আশা করি আপনাদের ভালো লাগবে। জিহাদ। মঞ্চে ভাঙা দেয়ালের ইট ছড়িয়ে ছিটিয়ে থাকবে আর একটি লোহার 14 ইঞ্চি ব্যাসের পাইপ।
কথক শিশু দুটি, যাদের একজনের বয়স 4 বছর আরেকজনের 7 বছর, নিয়ে মঞ্চে এসে বলেন, না না, আজ কোনো নাটক মঞ্চস্থ হচ্ছে না, জাস্ট ওদের পেলাম নিয়ে এলাম, ওরা বলুক আমরা শুনি। আর আপনারা যারা নাচ গান ছাড়া নাটক দেখতে পারেন না, তারা আমাদের নাম্বারে ওই টিকিটে দেয়া আছে, হাই লিখবেন, আমরা লিঙ্ক দিয়ে দেবো। আর যারা সার্কাস পছন্দ করেন, কুয়াশা, ধোয়া, হাসাহাসি, বা যাকে বলেন মাইরি সেট বানিয়েছে একটা, তারা আমাদের নিরস অনাটকীয় আলাপের ভেতর একটু কল্পনা খাটিয়ে নেবেন। হ্যাঁ, তাহলে শুরু করা যায়। জিহাদ 4 যে ও শাহজাহানপুরে একটি পরিত্যক্ত গভীর নলকূপের ভেতর পড়ে গিয়েছিল, চিন্তা করে। সিরাজউদ্দৌলাকে কি ফেলা হয়েছিল কোনো কূপে? থাক, মনে করতে পারছি না। বা সিরাজের বিরুদ্ধে অন্ধকূপ হত্যার অভিযোগ ছিল সম্ভবত। যাক, সেই ধারাবাহিকতায় সম্রাটহীন শাহজাহানপুরে 2 হাত দিয়ে বৃত্ত দেখিয়ে 14 ইঞ্চি ব্যাসের পাইপের ভেতর হাত দিয়ে ঝাঁকিয়ে এই জিহাদ 4 পড়ে গিয়েছিল 2014 সালের 26 ডিসেম্বর। আর এই ছেলেটা জিহাদ 7 অনুরূপ হাত দিয়ে ঝাঁকিয়ে তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল, হঠাৎ লালবাগে সরকারি কোয়ার্টারের দেয়াল ভেঙে পড়ে বাপ বেটার ওপর। এই পর্যন্ত বৃত্তান্ত। 2টা জিহাদের বাপই গরিব। আর সমকালীন বিষয় নিয়ে যাদের নাটক পছন্দ না, তারা 2000 সালকে অন্তত 19 শতকের আগে নিয়ে যেতে পারেন, তাহলে আমারও রিস্ক থাকে না। কথক জিহাদ 4, বলো তো তুমি পড়লা কিভাবে? জিহাদ 4, আমি তো ছোড়ো, এত কথা বলবো কিভাবে? কথক তোমার যা যা মনে আছে বলো। জিহাদ, আমি হাওয়া থেকে হাওয়া দিয়া হাওয়াই মিঠাই খাইতেছিলাম, আর ফট করে পুইরা গেলাম কই জানি না। কথক, বলো তোমার যা যা মনে আছে বলো। জিহাদ, আমি ছোড়ো না, আমি তো এত কথা বলতে পারি না। জিহাদ 7 কথক বলবার আগেই কথা কেটে নেয়, কিন্তু এখন তো তুমি বড়, 11 বছর, আমার থেকেও বড়, তোমার তো আপনি কওয়া লাগে। কথক জিহাদ 7কে থামি, তুমি থামো, তোমার তো মাথায় রক্ত, মাথায় হাত দিয়ে এখনো শুকায় নাই, তুমি একটু থামো, আমি কথা বলি কেমন? এটা তো নাটক, একটা নিয়ম তো আছে। হ্যাঁ, জিহাদ 4 বলো। জিহাদ 4, আমি মারে আব্বারে চিল্লাইয়া ডাকছি আর কানছি। কথক, কত ফুট নিচে আটকে ছিলে? জিহাদ 4, অন্ধকার মাপুম কেমনে, আমি ছোড়ো না। কথক, তাও ঠিক, সামনে থাকে, তবে আপনাদের মনে করিয়ে দিতে চাই 250 মিটার পর্যন্ত হিসেব করে, মানে 820 ফুট পর্যন্ত ক্যামেরা নামিয়েও জিহাদ 4-এর সন্ধান পাওয়া যায়নি। উদ্ধারকারী তথ্য জানাবার পর মন্ত্রী ঘুম কামাই দিয়ে রাত 3টায় এসে বলেন, আমার মনে হয় এখানে কেউ নেই। জিহাদ 4কে লক্ষ্য করে, তুমি কি সত্যি ছিল না? না থাকলে আমারে মরা বাইর করলো কেমনে? তোমাকে জুস দেওয়া হয়েছিল, অক্সিজেন, তুমি সাড়াও দিয়েছিল, আমি তো মইরা গেছি, আমি এত কিছু জানবো কিভাবে? তাছাড়া আমি ছোট না। কথক দর্শকদের উদ্দেশ্যে, আপনারা বলুন, কোনো প্রশ্ন আছে? একজন দর্শক, তখন তোমার অনুভূতি কেমন ছিল? কথক, এটা তো মন নিয়ে পার মতো প্রশ্ন হয়ে গেল। দর্শক লজ্জিত হয়, মানে আসলে ওকে কি বা জিজ্ঞেস করা যায়। জিহাদ 4-এর বাবাকে কিন্তু পুলিশ রাতেই থানায় নিয়ে যায়। নিজের মুখ চেপে নেপথ্যে আলিফ লাইলা ওয়ালাইলা জিঙ্গেল বাজবে কুন্নিশ করে, জাহাপনা আলম্পনা রাজাধিরাজ, সব কথা বলা যাবে না। দর্শক, তাহলে কি জন্য এই নাটক? কথক, আপনাদের মধ্যে কেউ আছেন, বলতে পারবেন? কেউ সাড়া দেয় না। তাহলে আমার কাছে শুনতে চান কেন? আমার কি অন্ধকূপের ভয় নাই? দর্শক, নির্যাতনের ভয় একজন শিল্পী তথা মুক্তমানা সংস্কৃতিবান মানুষ কথা বলবে না, এটা হতে পারে না। কে বলে? কেউ বলে না, সবাই গদগদ, কি জন্য চেটে চেটে তারা হয়রান। কিন্তু তারা তো কোনো না কোনো ভাবে সভাসদ, মন্ত্রী, উজির, নাজির, সিপাহশালা বা তাদের শালা সম্বন্ধী। কথক, তাহলে বলার দায়িত্ব কি কেবল আমার? আপনি প্রসঙ্গ তুলেছেন, আপনি বলবেন। দেখুন, দত্ত দানু নিয়ে আপনি যাচ্ছে তাই সমালোচনা করতে পারবেন, তারা তাদের মূলোর মতো দাঁত দিয়ে আপনাকে চিবাতে পারবে, কিন্তু গিলতে পারবে না। গিললেও পেটের মধ্যে রয়ে যাবেন, হাগু হবেন না। কিন্তু মহারাজ, ওই তো রাজকবি আসছেন, শুনি উনি কি বলেন। রাজকবি, এমন সুষমা ছিল, ছিল কি কখনো? বিশ্লেষণ করবেন, এখানে অক্ষরবৃত্তে 14 মাত্রা। নত জানু হয়ে পড়ি হে সুন্দর শুভ, তোমারই বিজয় গাথা লিখবো আজ আমি। বিশ্লেষণ করবেন, তোমারই তো কিন্তু 3 মাত্রা, লিখবোতে 2 মাত্রা। উন্নত তোমার শির, বাণীতে কি মিড়। জিহাদ 4 কথকের জামা টেনে, আমরা কি বসে থাকবো? আমাদের না ডাইকে আনছেন, রাইত বেশি হইলে কবরখানার গেট বন্ধ হয়ে যাবে না? জিহাদ 7 বিরক্ত, আমার তো কিছু জিগানো না, আবার কইতেও দেন না। আমার কবর তো কাঁচা, আব্বা আম্মা যদি দেখে আমি কবরে নাই তাইলে? কথক, আচ্ছা তুমি বলো। জিহাদ 7, আমি স্কুলে যাইতেছিলাম আর দেওয়াল ভাঙ্গা পড়লো,
কথক মনে পড়েছে। ভেঙে পড়া দেয়ালটি 40 বছর আগের, ব্রিটিশদের বানানো 200 বছর আগের বিল্ডিং এখনো টেকসই থাকলেও স্বাধীন দেশেরটা কিন্তু জোর জোর করে ভেঙে পড়ে। কয়েকদিন আগে উপহারের বাড়িঘর ইঙ্গিত করে এরা বাঁশ দিয়েও বিল্ডিং বানায়, রাস্তা বানায়। যাক সে কথা, মজার ব্যাপার হলো এই ঝুঁকিপূর্ণ দেয়ালটি সম্পর্কে কর্তারা জানত, মেরামতের জন্য চিঠি চালাচালিও করেছিল। কিন্তু তাহলে কর্তারা স্পষ্টত দায়ী, তাদের বিচার চাই। তারা দায়িত্ব অবহেলা করেছে। কথক কোন দেশে বাস করেন? ইতিমধ্যে তারা অস্বীকারও করেছেন যে তারা জানতেন না, আর জানলেও বা কি, দুই একটা কেরানি বরখাস্ত করে দেবে, ব্যাস। অ্যাটলিস্ট তাদের পদত্যাগ করা উচিত। আপনি কোন নরকের আসর গুলজার করেন? জুতা পেটা করলেও এই দেশে কাউকে চেয়ার থেকে নামাতে পারবেন? তাহলে এই নাটকের মানে কি? লিঙ্ক তো পাবেনি, বাসায় বসে নাচ গান দেখে নেবেন। আর জামিল ভাইয়ের নাটক তো দেখেনি। এটা না হয় নাটক নাই হলো, একদিন না নাটক দেখা যাবে না? থেমে আচ্ছা কিছুক্ষণ বাতি নিভিয়ে চুপচাপ থাকি আর ভাবি একটু নাটক করা যায় কিনা। বাতি নিভে যায়, গাঢ় অন্ধকার, নীরবতা, শিশুদের তীব্র কান্না, চিৎকার, আর্তনাদ, নারী পুরুষের বিলাপ, আহাজারি। মিনিট খানিক পর কথক নিজের মুখে মোবাইল ফোনে আলো জ্বেলে চিৎকার করে বলে, লাইট! সঙ্গে সঙ্গে আলো জ্বলে ওঠে। কথক হাঁপাতে হাঁপাতে, ওহ, প্যানিকড হয়ে গিয়েছিলাম। এখন এমন হত্যা প্রচুর হচ্ছে, কেউ দায় নিচ্ছে না, আবার বেঁচে থাকার পরিবেশ নিরাপদ করছে না। থেমে ভাবতে পারেন যে ঠিকাদারটা 14 ইঞ্চি ব্যাস পাইপের মুখ খোলা রেখে বিল তুলে চলে গেছে। সে ওই দিন রাতে কি করছিল? দর্শক দাঁড়িয়ে কিছু বলছে, শোনা যাবে না। মাথা খারাপ, টাকা নিয়ে দৌড়োদৌড়ি করেছে, আর কেউ কেউ সুযোগ বুঝে কেড়ে নিয়েছে। নিশ্চিত ঠিকাদারের কাজ করার আগেই ঘুষ দিতে দিতে টাকা শেষ। তার উপর নিজেও একটা বড় চোর, 2 নম্বর লোক। রাজানুগত হলে তো কথাই নেই। এই 2 মাসেই ভাঙা তক্তার খেয়া নৌকা ডুবলো। তাতে করে বিচার হয়েছে? হবে কেন? তারা একই সঙ্গে দোষী আবার বিচারকও। দুজন জিহাদের কাছে হাত রেখে, জানের মালিক আল্লাহ, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই তো এখন আমাদের সান্ত্বনা। দোষীদের বিচার করলেই কি 2 জিহাদকে ফিরে পাবেন না। তার চেয়ে কিছু ক্ষতিপূরণ দিলে ওদের বাবা মার যদি কিছু উপকার করা যায়। কিন্তু ওদের কি দেওয়া যায়? ওদের দিকে তাকিয়ে, আচ্ছা তোমরা কি চাও? কি দিলে তোমাদের ক্ষতিপূরণ হয়? জিহাদ সাদ, আমার একটা ছাগল দেন, জানের বদলে যান। কথক জিহাদ স্যারকে উদ্দেশ্য করে, তুমি? জিহাদ স্যার, আমি তো ছোট। কথক মঞ্চের সামনে গিয়ে, আসুন মাননীয় মন্ত্রী মশাই, 2 জিহাদের হাতে ক্ষতিপূরণ তুলে দিন। দর্শক সারি থেকে মন্ত্রী মশাই এসে মঞ্চে হাসি মুখে দাঁড়ায়। 2 জিহাদের হাতে ছাগলের দড়ি তুলে দেন। ওরা মঞ্চের পেছনে অন্ধকারের দিকে 2টি ছাগল নিয়ে হেঁটে যাবে। ছাগল দুটির পায়ে চাকা লাগানো থাকবে। এখানেই শেষ। আমি আশা করব আপনারা জাহিদ সোহাদের নাটক পড়বেন, নাটকগুলো নিয়ে ভাববেন এবং সেগুলোকে যেভাবে সম্ভব দেশের মঞ্চে যদি উপস্থাপন করতে পারেন তাহলে আমি মনে করি সবাই তাতে উপকৃত হবে এবং এটি আমাদের নাট্য জগতে, নাট্যাঙ্গনে একটি নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে। ধন্যবাদ সবাইকে।